আমার হাতে আছে উত্তরে দেশান্তরের মৌসুম। এটা একটা অনুদিত বই, অনুবাদ করেছি আমি। আরবি উপন্যাস মৌসুমুল হিজরাতে ইলা শামাল, তৈয়ব সালির লেখা, সুদানি ঔপন্যাসিক। তার লেখা এই উপন্যাস আধুনিক আরবি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। এটা নিয়ে এডওয়ার্ড সাইদ তার লেখায় বলেছেন যে 6টি সুলিখিত আরবি উপন্যাসের মধ্যে একটি। আর দামেস্কে আরবি সাহিত্য একাডেমি নামে একটি আরবি সাহিত্য বিষয়ক একটি একাডেমি আছে, সেটা উত্তরে দেশান্তরের মৌসুম বা মৌসুমুল হিজরাত ইলা শামালকে বিংশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরবি উপন্যাস হিসেবে মনোনীত করেছে। পূর্ব ও পশ্চিমের বোঝাপড়া, মানে আরবদের সাথে ইউরোপীয়দের যে বোঝাপড়া, সেই বোঝাপড়া বোঝার জন্য অনেক আরব 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 দেশের ঔপন্যাসিকরা বা আরবি ঔপন্যাসিকরা বেশ কয়েকটা উপন্যাস লিখেছেন। এর মধ্যে একটা উপন্যাস হলো ওসফুর মিনাশ শারক, আরেকটা হলো কিন্দিল উম্মি হাসিম, আরেকটা উপন্যাস হলো আল হাই আল লাতিনি। এই তিনটা উপন্যাসে আরবরা ইউরোপকে কিভাবে দেখবে এবং ইউরোপরা পূর্বকে বা আরবদেরকে বা এশীয় সভ্যতাকে কিভাবে দেখবে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। সে সমস্ত আলোচনার ঔপন্যাসিকরা এক একজন দৃষ্টিভঙ্গি দিয়েছেন, কিন্তু তৈয়ব সালি সবার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দেখেছেন। এবং সেখানে তৈয়ব সালি বলছেন যে এই ধরনের উপন্যাসগুলোতে আফ্রিকা অনুপস্থিত। সেই আফ্রিকা অনুপস্থিত হওয়ার জন্য সুদানের উত্তর দিকে কিছু সুদানের উত্তর দিকে ইউরোপে সুদান থেকে কিছু পাখি, এই পাখিগুলোকে বলে ঘুমরি পাখি। সেই ঘুমরি পাখি বছরের 6 মাস ইউরোপে থাকে, ইউরোপ থেকে আবার 6 মাস সুদানে আসে। এই সময়ের মধ্যে তাদের যে একটা পরিযায়ন বা মাইগ্রেশন সম্পন্ন হয়, সেটার উপর ভিত্তি করে এই উপন্যাসের নাম রেখেছেন উত্তরে দেশান্তরের মৌসুম। এই উত্তরে দেশান্তরের মৌসুমে দক্ষিণ সুদান এবং উত্তর ইউরোপ এর বোঝাপড়াকে বোঝার জন্য এই উপন্যাসের নাম এমন হয়েছে। উত্তরে দেশান্তরের মৌসুম এই উপন্যাস শুরু হয়েছে অনামিক গল্পকথকের একটা অনামিক গল্পকথকের দেশে প্রত্যাবর্তন বা সুদানে প্রত্যাবর্তন নিয়ে। অনামিক গল্পকথন বিদেশে 7 বছর পড়াশোনা শেষ করে, বিশেষ করে ইউরোপের ব্রিটেনে 7 বছরের পড়াশোনা শেষ করে নিজের গ্রামে আসে এবং গ্রামের লোকদের কাছে তার বিদেশ অভিজ্ঞতার কথা তুলে ধরে। এবং গ্রামের লোকজন বিদেশ সম্পর্কে তাকে নানা রকমের প্রশ্ন করে, যে ওখানকার লোকজন কি সুদানের সাধারণ গ্রামীণ লোকদের মতো, ওরা কি বিয়ে শাদী করে বা এই ধরনের কোনো জীবন আচার তাদের আছে কিনা, বা তারা যেভাবে লোকদেরকে শোনা যায় যে তারা বিয়ে ছাড়াই মেয়েদের সাথে থাকে, এই ধরনের নানা রকমের ছোটখাটো টুকিটাকি এবং খুবই নগণ্য কিছু প্রশ্ন করে। তো সেই প্রশ্নের সেশনে বা সেই মজলিসে একটা লোক, সে কোনো কথা বলে না, সে বিদেশ সম্পর্কে গল্পকথককে কোনো প্রশ্ন করে না। তো গল্পকথকের সভাপতি তার মনের মধ্যে একটু প্রশ্ন জন্মে যে এই লোক, সবাই আমাকে এত প্রশ্ন করছে, কিন্তু এই লোক কেন প্রশ্ন করছে না। এরপর আস্তে আস্তে লোকটা সম্পর্কে সে জানে। লোকটার নাম মোস্তফা। এটা সে তার বাবার কাছ থেকে জানে, তার দাদার কাছ থেকে সে আরো কিছু তথ্য তার সম্পর্কে জানে। তারপরে একদিন মদের একটা মজলিসে সবাই একত্রিত হয়। সবাই একত্রিত হওয়ার পরে সেখানে সবাই মদ খেয়ে মাতলামি করে, কিন্তু এই মোস্তফা সাইদ লোকটা মদ খায় না, কিন্তু তাকে জোর করে যখন সবাই সাধে তখন সে মদ খায়। আস্তে আস্তে যখন মদ খাওয়া শুরু করে, মদের নেশায় যখন তাকে পায়, সে তখন একটা ইংরেজি কবিতা বিশুদ্ধ ব্রিটিশ অ্যাকসেন্টে পড়তে শুরু করে, আবৃত্তি করতে শুরু করে। তখন গল্পকথক তাকে নিয়ে প্রশ্ন হয়, সে কিভাবে এরকম সুন্দর বিশুদ্ধ ব্রিটিশ উচ্চারণে ম্যাডক্স ফোর্ডের একটা অ্যানভার্ব কবিতার কিছু অংশ আবৃত্তি করে। তারপর তার সাথে আস্তে আস্তে সে প্রশ্ন করে, তারপর দিন তাকে জিজ্ঞেস করে, তার মনের গহীনে ঢোকার চেষ্টা করে। প্রথম অবস্থায় মোস্তফা সাইদ তাকে কিছু বলে না, কিন্তু আস্তে আস্তে সে তার জীবন খোলাসা করে, যে সেও একসময় ব্রিটেনে ছিল, সেখানে সে পিএইচডি করেছে, অক্সফোর্ডে সে পড়াশোনা করেছে, এবং সে পূর্ব এবং পশ্চিমের যে দ্বান্দ্বিক সম্পর্ক, সে দ্বান্দ্বিক সম্পর্কের ভিতর দিয়ে গেছে এবং পশ্চিমের উপর সে প্রতিশোধ পরায়ণ হয়েছে। পশ্চিমের বিভিন্ন মেয়ের সাথে যে যৌন সম্পর্ক করেছে, এর বউকে সে খুন করেছে, এবং কিছু কিছু প্রেমিক তার কারণে আত্মহত্যা করে। এই সম্পূর্ণ উপন্যাসের এই সম্পূর্ণ ঘটনাটা এখানে সে আস্তে আস্তে বিবরণ করে, এবং এর মাধ্যমে আমরা এই উপন্যাস সম্পর্কে, এই ঘটনাবলী সম্পর্কে, এই দ্বন্দ্ব সম্পর্কে আর গভীরভাবে জানি। আমি কয়েকটা অংশ পড়ব। নীল নদ সম্পর্কে এখানে খুব সুন্দর একটা বর্ণনা আছে। নদীটি
যে নদীর না আছে আদি, না আছে অন্ত, কেবল উত্তর দিকে বয়েই যাচ্ছে, আর কোনো দিকে তার মনোযোগ নেই। হয়তো একটা পাহাড় এসে তার পথ আটকে ধরলো আর তা পূর্বে সরে গেল, হয়তো একটা গর্ত এসে পথের সামনে পড়লো আর তা পশ্চিমে সরে গেল, কিন্তু উত্তরে সমুদ্রের পানে নদীর চূড়ান্ত যে গতিপথ, আগে বা পরে সে পথ থেকে তা কিছুতেই বিচ্যুত হয় না। ওখানে একটা খেজুর গাছের বর্ণনা আছে, সেই খেজুর গাছের বর্ণনাটা পড়ি। গাছটির শক্ত সোজা গুঁড়ির দিকে তাকাচ্ছি, মাটিতে গেঁথে থাকা শিকড়ের দিকে তাকাচ্ছি, একেবারে শীর্ষে ঝুলে আছে এমন সবুজ ডালের দিকে তাকাচ্ছি, তাকিয়ে প্রশান্তি অনুভব করছি। নিজের কাছে মনে হচ্ছে বাতাসে ভেসে যাচ্ছে এমন পাখির পালক আমি নই, বরং ওই খেজুর গাছটির মতো আমি এমন এক সৃষ্টি যার মূল আছে, শিকড় আছে, আছে কোনো উদ্দেশ্য। পশ্চিমের সাথে যে বোঝাপড়া সেটা নিয়ে তার উপলব্ধি। আমি জানি না কেন এর অর্থ এই হবে যে আমরা আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে সেজন্য বিষাক্ত করব। ইতিহাস জুড়ে বহু দেশ থেকে বহু জাতি যেমন বেরিয়ে গেছে, তেমনি আজ হোক বা কাল হোক তারাও আমাদের দেশ থেকে বেরিয়ে যাবে। রেল লাইন, বাষ্পপথ, হাসপাতাল, কারখানা, বিদ্যালয় সব হবে আমাদের। কেন? কোনো প্রকার অপরাধ বা কৃতার্থ বোধ করা ছাড়াই আমরা তাদের ভাষায় কথা বলবো। আমরা যেমন আছি আবার তেমন সাধারণ হব। আমরা যদি মিথ্যা হই তাহলে তা আমাদেরই বানানো। এই আদালতের ভেতরে আমি কার্তাজ শহরের রোমান তরবারির ঝনঝন আওয়াজ আর জেরুজালেমের মাটি সমান করে ফেলা এডমন্ড অ্যালেনবির ঘোড়ার খুরের ঠক ঠক আওয়াজ শুনছি। নীল নদের উপর দিয়ে প্রথমবারের মতো রুটি নয়, কামান নিয়ে জাহাজ এলো। সৈন্যদের বহন করতেই মূলত রেল লাইন বসানো হয়েছিল। তাদের ভাষায় কিভাবে আমরা ইয়েস বলবো তা শেখাতে তারা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। ইউরোপীয় জঘন্য নিষ্ঠুরতার জীবাণু আমাদের কাছে তারা নিয়ে এসেছিল, যেমন নিষ্ঠুরতা সোমে আর ভেদ্যায় সংঘটিত হওয়ার পূর্বে পৃথিবী দেখেনি। মারাত্মক রোগের সে জীবাণু হাজার বছরের বেশি পূর্বে তাদের আক্রান্ত করেছিল। জি গোরা সাহেবান, আপনাদের ঘরের মধ্যখানে বিজয়ীর বেশে প্রবেশ করেছি আমি। এক ফোঁটা বিষ ইতিহাসের শিরায় আপনারা ঢুকিয়ে দিয়েছেন।